হ্যাঁ স্যান্ডউইচ ডিটেক্টর। স্যান্ডউইচ ডিটেক্টর কি করে, বেসিক্যালি টু লেয়ার অফ ডিটেক্টরস, এগুলো আমরা পড়বো পরে। তার আগে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ডুয়াল সিটি বা ডুয়াল এনার্জি সিটি। তো ডুয়াল এনার্জি সিটি ডিফাইন্স যেখানে আমার কি হবে, মানে দুটো প্রপার্টি মনে রাখবি আমাদের, আমরা কি এখন অবধি আমরা যে জিনিসগুলো পড়েছি সেটা কি ফটো ইলেকট্রিক অ্যাবজর্পশন, পিই অ্যাবজর্পশন, ফটো ইলেকট্রিক অ্যাবজর্পশন। এই ফটো ইলেকট্রিক অ্যাবজর্পশন প্রপার্টির উপরে ডিপেন্ড করে আমায় কি করতে হবে, এই ডুয়াল এনার্জি সিটিটাকে বুঝতে হবে। তো ডুয়াল এনার্জি সিটি ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফটো ইলেকট্রিক অ্যাবজর্পশন। ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ ফটো ইলেকট্রিক অ্যাবজর্পশন? আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি হোয়াট ইজ ফটো ইলেকট্রিক অ্যাবজর্পশন। Photoelectric absorption is the property in which the photons is absorbed by the atom's external electrons when the energy of the electron is equals to that of the binding energy. Right? When Pa equals to E1, যদি আমার এখানে একটা অ্যাটম হলো নিউক্লিয়াস, এটা ইলেকট্রন, তো এর এখানে ইন্টারনিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন কত E, যখন তার এক্সটার্নাল যে আমার ইলেকট্রনটা যাবে বা ফোটনটা যাবে তার এনার্জিটা এর এনার্জি ইকুয়াল যদি হয়, when E1 is approx বা slightly greater than or equals to P, তখন that P will completely absorbed by that atom. greater than হয়ে গেলে কি হবে না বেরিয়ে যাবে, আমি greater than বলবো না, it's approx equals to বলবো। clear? so আমি that photon will completely absorb। এইটাই আমরা PEA মানে ফটো ইলেকট্রিক অ্যাবজর্পশনের জন্য যে আর্টিফ্যাক্টটা হয় সেই আর্টিফ্যাক্টটাকে আমরা কি বলি, ফোটন স্টারভেশন আর্টিফ্যাক্ট। যেটা আমার এই শোল্ডার জয়েন্ট বলি না, চেস্ট আছে, শোল্ডার জয়েন্ট এক্সটার্নাল আছে, এখানে লাং ফিল্ড আছে। তো দ্যাট এই যে লম্বা লম্বা ব্ল্যাক স্ট্রাইপস আর দেয়ার, এটা কেন হচ্ছে, বিকজ এখানে একটা হার্ড বোন এই কমপ্লিটলি প্রোটনকে অ্যাবজর্ব করছে ইন কম্প্যারিজন টু দ্যাট এপি প্রজেকশন থেকে ল্যাটারাল প্রজেকশনে প্রোটন অ্যাবজর্পশন বেশি হয় বল, হ্যাঁ ল্যাটারালে বেশি হয়। ল্যাটারালে যখন অ্যাবজর্ব হচ্ছে, ল্যাটারাল যদি অ্যাবজর্ব হয় তখন অ্যান্টিরিয়র টু পস্টেরিয়র প্রজেকশনে যে অ্যাটেনুয়েশন ভ্যালু ল্যাম্ডা, ওর থেকে ল্যাটারাল প্রোটেকশন ভ্যালু ল্যাম্ডা 1, মানে আমি বলতে পারি ল্যাম্ডা ইজ গ্রেটার দ্যান ল্যাম্ডা 1, ল্যাম্ডা ইজ গ্রেটার দ্যান ল্যাম্ডা 1 ইজ গ্রেটার দ্যান ল্যাম্ডা। অ্যাটেনুয়েশন কার কাছে, হ্যাঁ অ্যাটেনুয়েশন ল্যাম্ডা ইজ গ্রেটার দ্যান ল্যাম্ডা 1, যার জন্য ল্যাম্ডার কন্ট্রাস্ট ইজ মোর বেটার দ্যান ল্যাম্ডা 1। কেন না সেম এনার্জি ফোটন, ভালো করে বুঝ, আগে এটা বুঝ। যে আমার কি হচ্ছে বেসিক্যালি যখন আমি অ্যাটেনুয়েশন আমার বডির এটা হচ্ছে, আমি যদি নরমাল আঁকি একটা, ঠিক আছে, যদি শোল্ডার জয়েন্ট যদি আমি ধরলাম যে আমার অ্যান্টিরিয়র টু পস্টেরিয়র প্রজেকশন, এটা ল্যাটারাল টু ল্যাটারাল প্রজেকশন, ডিউরিং সিটি অ্যাক্টিভেশন অফ 360 ডিগ্রি কমপ্লিট উইথ স্পাইরাল সিটি হলো, তো অন দ্যাট কেস এনার্জি প্রজেক্ট ফ্রম অ্যান্টিরিয়র টু পস্টেরিয়র, সাপোজ ইট ইজ 120 kV, so during 120 kV projection to anterior to posterior the attenuation will comes to x, ঠিক আছে। during that এই 120 kV যদি মডুলেট আমি না করি, without modulation this 120 kV comes from this lateral side, the mass of anterior to posterior is m1, the mass of lateral to lateral is m2, we know m2 is greater than m1, তাহলে বলতে পারি x1 is greater than x2, rate of attenuation of x1 is more than that of the lateral because এর যে ডেনসিটি একে এখানে the entire mean energy mean attenuation মানে mean attenuation energy MAE is more absorbed in case of lateral to lateral projection with respect to anterior to posterior projection. Anterior to posterior projection, in that case the entire energy, if supposed to be it is 100%, from that the absorption coefficient will be x% of x of 100%, let it be 100, the absorption is x% of 100 which is equals to x prime, ঠিক আছে, which is equals to x1, and during lateral projection from lateral to lateral the absorption coefficient will be beta, তাহলে বলতে পারি তাহলে beta percentage of 100, এটা হচ্ছে x2, আমি বলতে পারি x1 is greater than x2 because এখানে the mass মানে mass attenuation coefficient MAC is small, then that of এর MAC টা বেশি, anterior to posterior MAC is small,
lateral to lateral MSE is basic. So আমরা জানি MSE depend on density of material D, because LSE equals to D by MSE. MSE by D. So as the density increases, the rate of attenuation also increases. Complete. So এইবারে এই যে absorption, the rate of absorption of anterior to posterior diameter, lateral to lateral diameter, as because lateral to lateral diameter is more than anterior to posterior diameter, তাহলে এইভাবে আমার অ্যাটেনুয়েশনটা ভ্যারি করছে, যার জন্য ইমেজ কোয়ালিটি খারাপ আসছে। কেন? বিকজ অ্যাজ দ্য নর্মাল এনার্জি ইজ 120 keV, when we project from lateral to lateral, lateral এর প্রজেকশনটা 120 keV, কিন্তু এখানে যে এফেক্টটা হচ্ছে সেটা হচ্ছে PSA, proton starvation artifact. Proton starvation artifact, how is it possible? কেন হচ্ছে? How is occurs? Due to that high density part of that anatomy is absorbing the mean energy. তাই তো? তাহলে এই যে mean energy টা absorb করছে, এই mean energy absorption coefficient is much more greater than that of anterior posterior mean energy absorption coefficient. তাহলে এই mean, তাহলে ultimately যে ভ্যালু গুলো পাচ্ছি, যে attenuation ভ্যালুটা পাচ্ছি, attenuation value is much more average in case of lateral than that of anterior to posterior. তো এর জন্য কি হচ্ছে, আমার মাল্টিপল স্ট্রিপস তৈরি হচ্ছে এখানে, বা অনেক আর্টিফ্যাক্ট তৈরি হচ্ছে। তো টু রিডিউস দিস আর্টিফ্যাক্ট, দিস কাইন্ড অফ আর্টিফ্যাক্ট, এ স্পেশাল customization has been done in normal day CT. সেই কাস্টমাইজেশনটাকে আমরা কি বলছি? ডুয়াল সোর্স বা ডুয়াল এনার্জি CT। আচ্ছা, একটা মানে হাই সোর্সের স্পাইরাল হবে, একটা লো সোর্স। হ্যাঁ, এই হাই সোর্সের আর লো সোর্সটাকে অনেক কোম্পানি বিভিন্ন মডালিটিসে ভাগ করছে। কেউ দুটো টিউব ইউজ করছে, সাম পারসন হ্যাভ ইউজ টু টিউবস। Anterior posterior 100, এটা 120. Depend upon these two tubes, a single মানে দুটো টিউবের কমপ্লিট প্রজেকশনের দুটো র ডাটা আমি পাচ্ছি। সেই দুটো র ডাটাকে অ্যাভারেজ করে আমি আমার ফাইনাল ইমেজ পাচ্ছি। তো এটাকে বলা হয় ডুয়াল সোর্স সিটি। এটা যদি আমার অবজেক্ট হয় ডুয়াল সোর্স সিটি স্ক্যান। কেউ কি করছে, আর এটা হচ্ছে প্রসেস 1, যেটা আমরা পড়বো আজকে। প্রসেস 2 করব কেভি মডুলেশন। কেভি মডুলেশন, হোয়াট ইজ কেভি? এটা জি করে, জি কোম্পানি এটা করে, সিমেন্স এটা করে, আর ফিলিপস কি করে? স্যান্ডউইচ ডিটেক্টর ইউজ করে। বলছি স্যার। থার্ড হচ্ছে স্যান্ডউইচ ডিটেক্টর অ্যাসেম্বলি। এটা দুই ধরনের হয়, একটা হয় ওভার আর একটা হয় কম্বিনেশন। এটা পড়বো, ঠিক আছে? তো আমার তিনটে প্রসেস, देयर আর থ্রি মডালিটিস বাট টু ইউজ দ্য এসএই, মানে আমার এই যে তিনটে মডালিটিস আছে, এই তিনটে মডালিটিস ইউজ করে আমি কি কমাবো? পিএসই কমাবো, প্রোটন স্টারভেশন আর্টিফ্যাক্টটা কমাবো। পিএসইটা কমাবো কিভাবে? বাই ইউজিং ডুয়াল সোর্স সিটি, বাই ইউজিং ডুয়াল এনার্জি। এটা হচ্ছে ডুয়াল এনার্জি সিটি। ডুয়াল সোর্স সিটি আলাদা, ডুয়াল এনার্জি সিটি আলাদা। ডুয়াল এনার্জি মানে একটাই টিউব, ডুয়াল সোর্সের দুটো টিউব। ডুয়াল এনার্জিতে একটাই টিউব, কিন্তু তার গ্রেডিয়েন্ট বা রেঞ্জ অফ স্পেকট্রাম দুটো এনার্জি আলাদা। আর স্যান্ডউইচ ডিটেক্টর কি করছে? ও একটা হাই কেভি টিউব ইউজ করছে, যেখানে ও দুটো ডিটেক্টর ইউজ করছে। একটা ডিটেক্টর কি করছে? হাই এনার্জি অ্যাটেনুয়েশনটা অ্যাবজর্ব করছে, আর একটা ডিটেক্টর লো এনার্জি অ্যাটেনুয়েশনটাকে অ্যাবজর্ব করছে। তো অন দ্যাট গ্রাউন্ড we are going to study about dual source CT. Basically nowadays in market Siemens is giving their best on dual source CT. GE is doing heavy modulation in dual energy CT, and Philips is doing his best on sandwich detector. So modulation, what do you mean by modulation? Modulation মানে হচ্ছে মডিউলেট করা, মানে চেক করা। এই যে আমরা বলি না যে মাইক মডিউলেট করা, হ্যালো 1 2 3 4, মানে কি? ও কি করছে? এই অ্যান্টিরিয়র টু পস্টেরিয়র ডায়ামিটারের যে অ্যাটেনুয়েশনটা, যখন আমি বেসিক্যালি ডুয়াল মডুলেশন জি কি হয়, এআইটা অনেক অ্যাডভান্স। জির এআই খুব অ্যাডভান্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। জির এআই এই জন্য অ্যাডভান্স বিকজ জির যখন আমি টোপো নিচ্ছি, ডিউরিং এ টোপো, আমি যে কোনো সিটি মেশিন কি হচ্ছে, আমি টোপো নিয়ে আমি কি, আমি আমার মেশিনকে কোঅর্ডিনেটস দিচ্ছি। আমরা পড়বো পরে, একটা স্ক্যান নিতে গেলে আমি শুধু স্ক্যান নিলেই হয় না, আই হ্যাভ টু নো দ্য এন্টায়ার থিং। তো যখন আমি টোপোগ্রাম দিচ্ছি, টোপোগ্রামে কি বলা হয়? স্কায়াগ্রাম বলা হয় বা প্ল্যান
প্ল্যানার বা স্ক্যানোগ্রাম বলা কেন না এটার উপর আমি প্ল্যানিং করছি তো প্ল্যানিং করা মানে কি সিটি মেশিনকে গাইড করা যে আমি এখান থেকে এখানে অব্দি স্ক্যানটা নেব তার মানে কি আমি সিটি মেশিনকে কিছু কোঅর্ডিনেটস দিচ্ছি অনেক আমাদের জি মেশিনে দেখবি টোপোগ্রাম নেওয়ার সময় একটা টোপো আছে এপি একটা আছে ল্যাট এপি আর ল্যাটের কাজ আমরা এক্সরে করি এক্সরেতে এপি কেন করি ল্যাট কেন করি এপি করে এন্টার চেস্ট করে একটা পার্ট চেস্ট না যে কোনো কিছু এপি করা হয় তার বেসিক অ্যানাটমি দেখার জন্য বা তার চেঞ্জ ইন অ্যানাটমি দেখার জন্য আর ল্যাট করা হয় টু আইডেন্টিফাই দ্য পার্টিকুলার লোকেশন যে কোনো কিছু ল্যাট করা হয় যেমন ফ্র্যাকচারের ল্যাট কেন করা হয় ল্যাট করা হয় যাতে ফ্র্যাকচারটা অ্যান্টিরিয়রলি ডিসপ্লেস না পস্টেরিয়রলি ডিসপ্লেস না ফ্র্যাকচার অনেক সময় যে কন্টিনিউটি অফ দ্য মার্জিনাল মানে আমরা যদি বোনের কোর্টেক্স যে কন্টিনিউটি অনেক সময় কিছু বোন হয় যেগুলো অবলিকলি হয় যেমন আমাদের আনলার টিবিও আনলার জয়েন্ট ওগুলো অবলিক জয়েন্টস তো সেই ক্ষেত্রে ল্যাট করলে আমি কি তার কন্টিনিউ মানে কোর্টেক্সের কন্টিনিউটি দেখতে পাবো যে ওখানে কোনো ডিসকন্টিনিউশন আছে বা ডিমাইলিনেশন আছে কিনা তো এটা হলো এক্সরে ক্ষেত্রে তো আমি কি বলবো এপি আর ল্যাটে যে টোপোগ্রামটা আমরা সিটিতে নিই সেই টোপোগ্রামটা সিটিতে নেওয়ার কারণ কি না সিটিকে আমি একটা কি দিচ্ছি একটা আন্দাজ একটা কোঅর্ডিনেটস দিচ্ছি আই এম গিভিং এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেটস টু সিটি মেশিন দ্যাট আমার ল্যাটারাল ডায়ামিটার এত আর অ্যান্টিরিয়র টু পস্টেরিয়র ডায়ামিটার এত তাহলে যখন সিটি বুঝে যাবে যে আমার অ্যান্টিরিয়র টু পস্টেরিয়র ডায়ামিটার ইজ এক্স and lateral to lateral diameter is x1 আর যেখানে x is very very small than x1 জির মেশিনটা কি করে তখন সে কি করে অটো সুইচিং বা কেভি মডুলেশন করে তো যখনই আমার টিউব এই প্রজেকশনে আসবে ও 100 কেভি তে সুইচ করে যাবে যখনই ও ল্যাটারাল প্রজেকশনে যাবে 120 কেভি তে সুইচ করে যাবে ম্যাক্স টু ম্যাক্স মানে এটা অ্যাকচুয়ালি জেনারেল অ্যাভারেজ ভ্যালু ও এগুলো কন্টিনিউ অল্টার টোপোগ্রামের সময় একটা মেসেজ দিয়ে টোপোগ্রামের সময় ওটা টোপোগ্রাম মানেই তো তাই না ও একটা টোপোগ্রাম বা প্ল্যানারের কাজ কি হচ্ছে আমরা যখন এমআরআই করবো এমআরআই শিখবো এমআরআই দেখবো 3 প্লেনার লোকালাইজেশন 3 প্লেন মানে তিনটে প্লেন লোকালাইজেশন যেটাকে এমআরআই প্ল্যানার বলে প্ল্যানার কেন না আমি ওর ওই টোপোটার উপরে বা ওই স্কাউটের উপরে আমি প্ল্যান করছি যে আমার সিকোয়েন্স কেমন হবে আমার কাটস কত থেকে কত হবে আমি মেশিনকে একটা ওই বডি বা ওই অবজেক্ট বা ওই অ্যানাটমির একটা কমপ্লিট নলেজ দিয়ে দিচ্ছি যেটা দেখে ও বলতে পারবে যে আমার এন্টায়ার স্টাডিটা কীভাবে হবে সো অন দ্যাট গ্রাউন্ড আমি কি বলতে পারছি এটা হলো আমার কেভি মডুলেশন ইন ডিসি না পরে পড়বো কেভি মডুলেশন কিভাবে হয় এটাকে কেভি মডুলেশন কি বলা হয় কেভি সুইচিং এটাকে বলা হয় কেভি সুইচিং এস আর ওয়াই সি এইচ আই জি কেভি সুইচিং সুইচ করছে কেভি এই সুইচের কাজ অফ অন মানে একবার অফ একবার অন তো এইখানেও একবার এটা অফ হচ্ছে এটা অন হচ্ছে এটা অন হচ্ছে এটা অফ হচ্ছে এই জন্য এটাকে বলা হয় কেভি সুইচিং তো কেভি সুইচিং কেভি মডুলেশন বেসিক্যালি জি মেশিনে দেখতে পাওয়া যায় আর সিমেন্স যেটা করে সিমেন্সের ডুয়াল সোর্স ডুয়াল এনার্জি ইউজ হয় মানে ডুয়াল সোর্স সিটি স্ক্যান যেটা কি হচ্ছে আমার দুটো আলাদা আলাদা টিউব আছে দুটো আলাদা আলাদা টিউবের আলাদা আলাদা কেভি ভ্যালু সেট করা হয় যে কেভিতে দুটো আলাদা আলাদা আমি দুটো স্ক্যান পাচ্ছি একটা হচ্ছে এই রডাটা আর এই রডাটা একটা রডাটা হচ্ছে 100 কেভি আর একটা রডাটা হচ্ছে 120 কেভি এবার 120 কেভি রডাটা এই দুটো রডাটার মধ্যে আমার স্পেশালাইজেশন বা জোন অফ ইন্টারেস্টটাকে আমি কি করছি মানে ধরে নিচ্ছি যে সেই এভারেজ ভ্যালুটাও আমাকে দিচ্ছে যার জন্য আর্টিফ্যাক্টও আসছে না ওকে হচ্ছে ল্যাটারাল প্রজেকশনগুলো এর নিয়ে নিচ্ছে অ্যান্টিরিয়র প্রজেকশনগুলো এর নিয়ে নিচ্ছে আচ্ছা তাহলে সিমেন্সের মেসেজটা সেখানে তো আমাদের সবে টোপোগ্রামের রোল সবে আছে সে সিমেন্স হোক ফিলিপস হোক জি হোক এর ওরা তো কোম্পানি ওরা তৈরি করছে ওদের হতে পারে এর অ্যালগরিদম একটু আলাদা বাট তার সবাইকার বেসিক প্রিন্সিপালটা একই ডুয়াল সোর্স হ্যাঁ ডুয়াল এরও তো এই ডুয়াল সোর্স হ্যাঁ ডুয়াল সোর্স এটা বলতে পারিস যে কেভি মডুলেশনের যে যতটা জির এআই টোপোর উপরে যতটা ইনফ্লুয়েন্স করে হয়তো সিমেন্সের এআই টোপোর উপরে অতটা ইনফ্লুয়েন্স করবে না কারণ ও তো দরকার নেই ওর তো দুটো সুইচ আছে তাই না কিন্তু হ্যাঁ এখানেও লাগবে কেননা ও তো আর এই 120 তে এখানে যে অ্যাক্টিভেট করবে না 120 আবার এখানে যে অ্যাক্টিভেট করবে তো এই যে দুটো এরা সবসময় একটা অপরের সঙ্গে 90 ডিগ্রি থাকে ঠিক আছে আর এতে দুটো ডিটেক্টরও হয় তাহলে ডুয়াল সোর্স ডুয়াল ডিটেক্টর সিটি স্ক্যান কিন্তু এর অনেক ডিসঅ্যাডভান্টেজও আছে যেটা আমরা পড়বো পরে যেমন আমরা এই সিটি স্ক্যানটা পড়বো এখন আগে আমরা কি পড়বো ডুয়াল সোর্সের ফিজিক্স তাহলে ডুয়াল সোর্সের ফিজিক্স জানতে গেলে আমাকে অ্যাবজর্পশন জানতে হবে কেন ডুয়াল সোর্স হলো আগে আমরা বুঝলাম যে আমার বডির ডিফারেন্ট পার্টসের জন্য ডিফারেন্ট রেট অফ অ্যানিমেশন যার জন্য ডিফারেন্ট আর্টিফ্যাক্ট তৈরি হচ্ছে ডিউ টু প্রোটন স্টারভেশন ক্লিয়ার তো এবারে অন দ্যাট কেস আমাকে কি করতে হবে যে আই হ্যাভ টু মডুলেট সামথিং লাইক বললাম আমি আমার এটা একটা গ্রাফ ফোকাস কর গ্রাফে হ্যাঁ একটা এলিমেন্ট এ একটা এলিমেন্ট বি
তাহলে যখন একটা বক্স আছে, তোকে বলেছে এই বক্সের মধ্যে এ আর বি কে মেশানো আছে, এই কতটা এ আছে, বা ধরে তোকে 4টে বক্স দিয়েছে, এবার বলতে হবে এই 4টে বক্সের কোনটাতে বি আছে কোনটাতে এ আছে, তুমি বোঝাও কোনটাতে বি আছে কোনটাতে এ আছে কোনটাতে এ বি আছে কোনটাতে শুধু কোনটাতে কিছুই নেই। আমি কি বললাম, আমি একটা এক্স-রে প্রজেক্ট করলাম, 80 কেভিতে যে এটা অ্যাবজর্ব হয়ে গেল, মানে আমি কি দেখতে পাই, অ্যাবজর্ব হয়ে যাওয়া মানে কি সাদা, ব্ল্যাক মানে তো পেনিট্রেট করে যাবে। আমি যদি দেখি 80 কেভিতে এ হোয়াইট দেখাচ্ছে, তাহলে এখানে কি আছে, এ আছে। এ 80 কেভিতে গ্রে দেখাচ্ছে মানে কি এ এবি কম পার্সিয়াল আছে, কিন্তু ম্যাক্সিমাম কি আছে, এ আছে। 100 কেভিতে এ হোয়াইট দেখাচ্ছে, 100 কেভিতে এ হোয়াইট দেখাচ্ছে মানে কি আছে, বি আছে। আর 100 কেভিতে এ গ্রে দেখাচ্ছে মানে কি আছে, এর এ বি আছে পার্সিয়াল। তো বেসিক্যালি কি কেভির উপরে ডিপেন্ড করছে এ আর বি এর অ্যাটিনুয়েশন। তাহলে আমি এই ডুয়াল সোর্স ইউজ করে আমি একটা এলিমেন্টের বা একটা টিস্যু, যেমন এটা কেন ইউজ হয়, ধরেন একটা পেশেন্টের কিডনিতে স্টোন আর সফট টিস্যু ক্যালসিফিকেশন আছে, স্টোনের ইস্যু আলাদা, ক্যালসিফিকেশন আলাদা, ক্লিয়ার? তো ডুয়াল সোর্স করলে কি হবে, এর অ্যাটিনুয়েশন কোএফিশিয়েন্ট আলাদা, এর অ্যাটিনুয়েশন কোএফিশিয়েন্ট আলাদা, তো আই উইল গেট আ গুড কোয়ালিটি এইচডি ইমেজ, হাই রেজোলিউশন ইমেজ বা এইচআর ইমেজ, তাই তো? এই দুটো আলাদা আলাদা প্রপার্টিকে আলাদা আলাদাভাবে ডিলিমিনেট করতে পারবো আমি। সো অন দ্যাট কেস এই যে আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কেন আঁকলাম, যে পার্টিকুলার কেভিতে পার্টিকুলার এলিমেন্টের অ্যাবজর্পশন হয়, যেটা আমরা ফটো ইলেকট্রিক অ্যাবজর্পশনে পড়েছি। ফটো ইলেকট্রিক অ্যাবজর্পশন কাকে বলে, যে when the energy of the incoming photon is near than or equals to the kh value of the atom বা atomic electron of that atom, মানে ওই অ্যাটমের ইলেকট্রনের যে kh ভ্যালুর কাছাকাছি যখনই হবে, সেই kh ভ্যালুর কাছাকাছি হলে কি হবে, সেই ফোটনের এনার্জিটা অ্যাবজর্ব হয়ে যায়। অ্যাবজর্ব হয়ে যাওয়া মানে ফোটনটা মেইন চেইন থেকে বাদ হয়ে গেল, বাদ হয়ে যাওয়া মানে সেই ফোটনটা ডিটেক্টর অবধি যেতে পারবে না, ডিটেক্টর অবধি যেতে পারবে না মানে ডিটেক্টর সেই জায়গাটা কি হবে, সাদা। কেন না, সেখানে কিছু পৌঁছাতেই পারেনি। এই যে আমরা বোনসকে সাদা কেন দেখতে পাই, শোল্ডার এখানে ডিটেক্টর আছে, এক্স রে গেল, এক্স রে ইমেজটা কি তৈরি করবে, এখানে সফট টিস্যু তৈরি করবে, কিন্তু এখানে যে শোল্ডার বোনটা আছে এই বোনটা তো মিসিং। কেন মিসিং, কেন এখানে ফোটনগুলো অ্যাবজর্ব হয়ে গেছে, এগুলো যেতেই পারেনি। তো ও ঠিক যে জায়গাগুলো, যেই পিক্সেলগুলোতে ফোটন যায়নি সেই পিক্সেলগুলোকেও সাদা কালার দিয়ে দিয়েছে। ওই জন্য এক্স রেতে আমরা বোনসের জায়গাগুলোকে ব্ল্যাক বা সাদা দেখতে পাই, আর বাকিগুলোকে শেডস অফ গ্রে বা অ্যাটেনুয়েশন কোএফিশিয়েন্টের অনুযায়ী দেখতে পাই। কেন না, সেই জায়গাগুলোতে ফোটন তো পৌঁছাতেই পারেনি। ফোটন যদি না পৌঁছায় ল্যাটিন সেন্টার তৈরি হবে কোথা থেকে, ল্যাটিন সেন্টার যদি তৈরি না হয় মেটালিক সিলভার ডিপোজিশন হবে না, মেটালিক সিলভার ডিপোজিশন না হলে সেই জায়গায় কোনো ধরনের কোনো ইন্টেন্সিটি বা ওপেসিটি আসবে না, ওপেসিটি না এলে তার কোনো ইমেজ হবে না। দ্যাটস ওয়াই এক্স রে হোক সিটি হোক, যদি ফোটনস পেনিট্রেট করতে না পারে তাহলে সেই জায়গাটা আমি কি কোন কালার পাবো, হোয়াইট। আর যদি পেনিট্রেট করতে পারে সেই পেনিট্রেশনের এনার্জির উপরে ভ্যালি করে আমি সেটাকে গ্রে স্কেলের সঙ্গে বসিয়ে ইন্টারপ্রেট করে আমি কি পাবো, হাউসফিল্ড ইউনিট। ক্লিয়ার? তো এবারে এই যে প্রপার্টি, এই প্রপার্টিটাকে কি বলা হয়, ফটো ইলেকট্রিক অ্যাবজর্পশন। আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি ফটো ইলেকট্রিক অ্যাবজর্পশনটাকে আমাদের ইউজ করতে হবে। তো এই ফটো ইলেকট্রিক অ্যাবজর্পশনটা ইউজ করে যে মেকানিজমটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ডুয়াল সোর্স সিটি বা ডুয়াল সোর্স অ্যাকুইজিশন। সিটিতে ইউজ হয়। ডুয়াল সোর্স অ্যাকুইজিশন কি করছি, আমি একটা লো কেভি করছি, লো কেভিতে কিছু লো কেভি দেখ, আমার সফট টিস্যু কেভি কেএইচ ভ্যালু অফ সফট টিস্যু হচ্ছে লেস দেন 1, তুই যাই দিয়ে ও অ্যাবজর্ব মানে পেনিট্রেট করে যাবে, তাই তো? কিন্তু বাকি ক্যালসিয়ামের হচ্ছে 20, তারপরে লেড পিভির হচ্ছে 88, তাই তো? তো এই যে ভ্যালুগুলো, কেএইচ ভ্যালুগুলো মুখস্থ বলেছিলাম মনে আছে, 37.4 তার 33.2 কার বেরিয়াম না ভালো করে ভাব, লেডের কত, লেডের আয়োডিনের কত 33.2, বেরিয়ামের 37.4। কেএইচ ভ্যালুগুলো মনে রাখবি, পরে প্রবলেম হবে। তো এই কেএইচ ভ্যালুগুলো কি করছে, বেসিক্যালি কেএইচ ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি কোনো একটা পার্টিকুলার, যেমন আমরা যখন বলি যে
কন্ট্রাস্ট কেসে আমার কি লাগে, লো কেভি লাগে। কেন? কন্ট্রাস্ট আমরা কি ইউজ করি, আইটেটেড কন্ট্রাস্ট বা বেরিয়াম কন্ট্রাস্ট। দুজনের কেএইচ ভ্যালু কত, 33.2 আর 34.7, ভুললে হবে? এর কেভি অনেক কম। কন্ট্রাস্ট কেসে আমি কম এক্সপোজার দিলেও আমি হাই কন্ট্রাস্ট দেখতে পাবো। এই নয় যে আমি কন্ট্রাস্ট দিচ্ছি মানে বেশি এক্সপোজার দিতে হবে, এটা ভুল ধারণা। অনেক অশিক্ষিতদের এই ধারণাটা আছে যে যারা জানে না তারা বলবে কন্ট্রাস্ট দিচ্ছিস বেশি এক্সপোজার দে, এটা পুরো ভুল ধারণা। কন্ট্রাস্ট দিলে সব সময় কম এক্সপোজার দিতে হয়। কেন? আমি যখন এক্সপোজার দিচ্ছি না, নর্মাল শরীর তো সফট টিস্যু কেএইচ কত, লেস দ্যান 1, সেখানে তুই যাই এনার্জি দিয়ে সফট টিস্যু দেখতে পাবি না। সরি, কিন্তু যখন তুই কন্ট্রাস্ট দিচ্ছিস তুই সেই সফট টিস্যু কেএইচ ভ্যালুটা কত করে দিচ্ছিস। আমি যদি আয়োডিন আর বেরিয়াম ইউজ করি অ্যাপ্রক্স, তাহলে আমাদের কেভি এই নয় যে আমি চেস্ট এক্সের নর্মাল ব্রঙ্কোগ্রাম করছি, ব্রঙ্কোগ্রামে চেস্ট এক্সে দিলাম 16 mAs বা 12 mAs আর 40 কেভি, আর ব্রঙ্কোগ্রামে 12টায় করে দিলাম 26 mAs। না, আমাদের পারলে 12কে 12ই রাখবো, ডিপেন্ড অন দ্য ডেন্সিটি অফ দ্য পেশেন্টের বডি মাস ডেন্সিটির উপর ডিপেন্ড করে। আমি এটা অ্যাভারেজ অ্যাডাল্টের বললাম, এটা 12 থেকে 14 যদি আমার 300 ml মেশিন হয়, বলেছি এভরিথিং ইজ ভ্যারিয়েবল। এখানে 100 ml মেশিন হলে 12তে কিন্তু তোর এক্সপোজার আসবে না, তখন তোকে এক্সপোজার বাড়াতে হবে। 300 ml মেশিন মানে তোকে এক্সপোজার কমে আসলে ভাববে এভরিথিং ইজ ভ্যারিয়েবল। তোকে প্রতিটা জিনিস টেস্ট এন্ড ট্রাই, ঠিক আছে? টেস্ট এন্ড ট্রাই বেসিক্যালি কথা বলি, মানে ইউ হ্যাভ টু ক্যালকুলেট যে আমার 300 ml মেশিন বা 500 ml মেশিন মানে কি, আমার 500 ml মেশিন মানে কি, ওর একটা ইলেকট্রনের প্রজেকশন পাওয়ার ইজ মোর দ্যান দ্যাট অফ 100 ml মেশিন। 100 ml মেশিনে একটা ইলেকট্রনের যে প্রজেকশন পাওয়ারটা থাকবে তার থেকে 500 ml মেশিন মানে কি, ওর পার্টিকুলার অ্যামাউন্ট অফ এনার্জি পার ইলেকট্রন বেশি। ইলেকট্রনের এনার্জি কার উপর ডিপেন্ড করে, কেভি না এমএস? তাহলে এমএস যার বেশি হবে তার ইলেকট্রনের এনার্জি পেনিট্রেশন পাওয়ার বেশি হবে, যার প্রোডাকশন অফ এক্সট্রা কোয়ালিটি এনার্জি বেশি হবে। অন দ্যাট কেস আমি কি বলতে পারি, তাহলে আমার 100 ml মেশিন থেকে 500 ml মেশিনের পেনিট্রেশন পাওয়ার বেশি, যার মানে 500 ml মেশিনের এক্সপোজার ফ্যাক্টরটা আমার কমাতে হবে ইন কম্পারিজন টু 100 ml। তাই 100 ml মেশিনে চেস্ট করতে অনেক সময় 20 mAs ও লাগে বা 25 mAs ও লাগে, সেই জায়গায় 500 ml মেশিনে আমি 12 বা 8 চেস্ট এক্সে করে দেবো। তো ডিপেন্ড করছে আমার পুরো এম এর উপর। তো এই এম এ দ্যাট ইজ কি, তার উপর ডিপেন্ড করছে ফটো ইলেকট্রিক অ্যাবজর্পশনের উপর। কেন না 500 ml মেশিনে ফটো ইলেকট্রিক অ্যাবজর্পশন অনেক কম ইন কম্পারিজন টু দ্যাট অফ 100 ml মেশিন। কেন? সেখানে অ্যামাউন্ট অফ এনার্জি ডিপোজিশন পার টিস্যু ইজ বেশি, যেটা আমরা পরে সিটিতে পাবো সিটিডিআই, সিটি ডোজ ইন্ডেক্স। সিটিডিআই বলে সিটিডিআই ডাব্লিউ, সিটিডিআই 1/4 2/3 করেছিলাম, এটা পরে পড়বো আমরা, আরো পড়তে হবে। তো dual source dual energy CT scan is totally depend on photoelectric absorption। এই photoelectric absorption এর কার উপর ডিপেন্ড করছে KH ভ্যালু। আর আমরা জানি প্রতিটা এলিমেন্ট সবাইকার অ্যাটমিক নাম্বার আলাদা, যেহেতু অ্যাটমিক নাম্বার আলাদা তাদের KH ভ্যালু আলাদা। তো KH ভ্যালু যেহেতু আলাদা, আমার ডিফারেন্ট ভ্যারিয়েবল একটা 100 ml এনার্জিতে আমার আমরা জানি যে গ্রে স্কেল কি, গ্রে স্কেল কয়েক মিলিয়ন অ্যামাউন্ট অফ শেডস, মানে কয়েক হাজার শেডসে একটা গ্রে স্কেল তৈরি হয়, তাই না? আমার গ্রে স্কেলের রেঞ্জ নর্মাল ব্রেন রেঞ্জটা কত, 80/40, 80/40 মানে কয়েক অনেক প্রচুর আছে শেডস, তাই তো? আপ ডুয়াল এনার্জি ডিউয়াল সোর্সে যাই। এখানে কি হচ্ছে, আমি ওই যে বললাম একটা নর্মাল স্ক্যান দিচ্ছি, সেখানে আমার আর্টিফ্যাক্ট আসবে, তাই না? কি আর্টিফ্যাক্ট আসবে, প্রোটন স্টারভেশন আর্টিফ্যাক্ট আসবে, তারপরে ব্লাডিং আর্টিফ্যাক্ট আসতে পারে, মোশন আর্টিফ্যাক্ট আসতে পারে। কিন্তু আমি যদি DSDC ইউজ করি, ডুয়াল সোর্স ডুয়াল ডিটেক্টর সিটি, মানে ডুয়াল সোর্স বা ডুয়াল ডিটেক্টর বা ডুয়াল এনার্জি স্যান্ডউইচ ইউজ করি, সেক্ষেত্রে আমার কি হবে, হাই রেজলিউশন হাই কোয়ালিটি উইথ নো আর্টিফ্যাক্টস, হাই রেজলিউশন হাই কোয়ালিটি উইথ নো আর্টিফ্যাক্টস সিটি স্ক্যান। হ্যাঁ আসবে না, কেন? ডুয়াল ডিটেক্টর তো, তাই না? এও বেসিক্যালি হেলিক্যাল, কিন্তু একটা জিনিস, এর ক্ষেত্রে ডোজটা কম, এর ক্ষেত্রে ডোজটা একটু বেশি, বিকজ এর দুটো টিউবের ডোজ হ্যান্ডেল করছে, যার জন্য ডুয়াল সোর্সে দ্য রেট অফ ডোজ বা সিটিডিআই ভলিউম ইজ ফার মোর ইন ডুয়াল সোর্স দেন দ্যাট অফ নর্মাল সিটি। ঠিক আছে? তো এটা এই প্রপার্টিটাকে আমরা কেন ইউজ করি, টু আইডেন্টিফাই এনি ডিফারেন্সিয়েশন, যে ডিফারেন্সিয়েশন আমি করতে পারছি না, একটা সিস্টিক লিশন আছে আর একটা ক্যালসিফাইড সিস্টিক লিশন আছে। কন্ট্রাস্ট স্ক্যানে আমি নর্মাল সিটি ধরেন একটা লিভারে ক্যালসিফাইড ওপেসিটি আছে,
সেটা আমি কন্ট্রাস্টটা অত ভালো বুঝতে পারবো না, কিন্তু আমি বা একটা ডিপ ভেনাস থ্রম্বোসিস আছে, একটা ডিপ ভেন থ্রম্বাস আছে, ডিপ ভেন থ্রম্বাস আমি সিইসিটি করলে ডিপ ভেন থ্রম্বাসটা অত ভালো বুঝতে পারবো না, মিস হতেই পারে, এটা আইবিসি ধরনের থ্রম্বোস। কিন্তু যদি আমি যখন ডুয়াল এনার্জি করবো, এর অ্যাপ্লিকেশন পিকটা আলাদা হবে, এর অ্যাপ্লিকেশন পিক আলাদা হবে, এখানে কন্ট্রাস্ট আছে তার জন্য অ্যাপ্লিকেশন পিক আলাদা, আর এই কন্ট্রাস্টের ভিতরে যাবে না, কন্ট্রাস্টের থ্রম্বাসটাকে বা এই প্লাকটাকে প্লাকের উপর দিয়ে যাবে, তো অন দ্যাট কেস এর অ্যাপ্লিকেশন কোএফিশিয়েন্ট আলাদা। তো এই যে ডিফারেন্স অফ অ্যাপ্লিকেশন কোএফিশিয়েন্ট বিটুইন দ্যাট টু পার্ট, that will create a better delineation or better spatial resolution between those two things. এই দুটো থিংয়ের মধ্যে একটা ভালো স্পেশাল রেজলিউশন বা ডিফারেন্সিয়েশন তৈরি করবে, এই কাজটাই হচ্ছে আমার ডিইসিটি বা ডুয়াল সোর্স ডুয়াল এনার্জি সিটি স্ক্যানের এটাই ক্লিয়ার। তো এটা হয়ে গেল আমাদের ডুয়াল এনার্জি ডুয়াল সোর্স সিটি স্ক্যান। এবারে আমরা যাব এর কিছু কিছু জিনিস মানে ড্রব্যাকস, কিছু কিছু ড্রব্যাক তো থাকে, সব এভরিথিং ড্রব্যাক মানে হচ্ছে কি ডিসঅ্যাডভান্টেজেস। যেমন একটা কয়েনের দুটো সাইড হয়, হেড অ্যান্ড টেল, তো এর হেড যেমন আছে টেলও থাকতে হবে। এর প্রথম টেল কি, এর ডাবল অ্যাকুইজিশন, মানে আমার দুটো স্ক্যান হচ্ছে, ঠিক আছে। সেকেন্ড, হাই ডোসেজ টু দ্য পেশেন্ট, ক্লিয়ার। থার্ড, increase in scan time. Fourth, as because দুটো ডিটেক্টরও এইভাবে থাকে, দুটো টিউব পারপেন্ডিকুলার থাকে, কিন্তু দুটো ডিটেক্টর পারপেন্ডিকুলার থাকতে পারবে না, কারণ এর কনভেক্সিটিটা বেশি, তাই তো। তো যার জন্য কি হচ্ছে, অনেক সময় এর কিছু স্ক্যাটার রেডিয়েশন এখানে চলে আসছে, আর এর কিছু স্ক্যাটার রেডিয়েশন এখানে চলে যায়। সো অন দ্যাট কেস কি হয়, scatter reaches the film but reaches the detector, opposite detector. Scatter reaches the opposite detector, causes deterioration of image quality. Deterioration of image quality. So on that aspect আমি বলতে পারি যে এর যে ইমেজ কোয়ালিটি ডিফারেন্সিয়েশনটা কেন হচ্ছে, ডিউ টু कि যেহেতু আমি হাই কেভি করছি, মডুলেশন করছি, অনেক কার্বন ইউজ করছি, ফিল্ট্রেশন প্রসেস ইউজ করছি, দ্যাট উইল কজ টু কি করছে, ওকে ভালো ফিল্ট্রেশন প্রসেস দিয়ে নিয়ে আছে, যেটা আমার একটা ভালো ইমেজ কোয়ালিটি দিচ্ছে, কিন্তু অনেক সময় গিয়ে স্ক্যাটার রেডিয়েশনটার জন্য ইমেজ কোয়ালিটি আমাদের হ্যাম্পার করে, যেটা নেগলিজিবল। সো দিস আর দ্য ফিউ ড্রব্যাকস অফ ডুয়াল সোর্স ডুয়াল এনার্জি সিটি। কিন্তু এই ড্রব্যাকগুলোকে নেগলিজিবল করার কারণে এর ইমেজ কোয়ালিটি এত ভালো যে অনেক কিছু বিনা ডায়াগনোসিস মানে অন্য অনেক সময় হয় ব্রেনে কিছু পেলো না দিয়ে বললে যাও সিটি ব্রেন এনজিও করো, অনেক বাজে এক্সপেন্স কমিয়ে দেওয়া যায়। এবং একটা ভালো সিটি অ্যাপয়েন্টমেন্ট করলে আমাকে আর এমআরআই করতে লাগে না, বা এই মানে ডিফেন্স থ্রম্বোসিস আছে বা অ্যাবডোমিনাল এনজিও করতে লাগে না, কারণ ভালো করে কন্ট্রাস্ট দিয়ে আমি করি, তাহলে আমি ডিফেন্স থ্রম্বোসিসটা ভালো আইডেন্টিফাই করতে পারবো, তাই না। তো ইট উইল রিডিউস আর ফার্দার ইনভেস্টিগেশন হওয়ার থেকে বাঁচে, আরও বেশি সিটি স্ক্যান আরও ডোজ পেতে সেটা থেকে বাঁচে। তাহলে ওই জন্য এর একটা দ্যাটস ডুয়াল এনার্জি সিটি হ্যাজ দ্যাটস লট অফ অ্যাডভান্টেজেস, যার জন্য ওর ডিসঅ্যাডভান্টেজগুলো পুরোপুরি মিনিমাইজ হয়ে যায় বা ইট উইল টোটালি বি নেগলিজিবল, বাট অ্যাট এ সার্টেন লিমিট। এর কারণে হাই ডোজ, এই যখনই ডোজের কথা আসে তখনই আমাকে কি চেপে হবে, এই আরবি চেপে হবে, এই আরবি আমাকে বলবে হাই ডোজ, তাহলে আমি করবো কেন, আমাকে উত্তর রেডি রাখতে হবে। তখন বলবে যে অ্যাজ বিকজ আমার কিছু কিছু পেশেন্টের বা ডায়াগনোসিস ইজ কনসার্ন, তখন আমাকে ডোজটাকে মানে ফেভার অফ পয়েন্ট করলে চলবে না, তখন আমাকে ভায়াস আমি বলতে একটা পেশেন্টের হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে বা স্ট্রোক হওয়ার চান্সেস আছে বা হাই কোলেস্ট্রল আছে, তার ক্ষেত্রে থ্রম্বোসিস বা একটা প্লাক হওয়া স্বাভাবিক, ডিপ আর্থ্রোস্ক্লেরোসিস হওয়া স্বাভাবিক, সেক্ষেত্রে আমি ডুয়াল সোর্সে খুব ভালো বুঝতে পারবো। এমনি নয় সিটিতে বুঝতে পারবো না, হায়ার 128 স্লাইস সিটি যদি হয় 128 স্লাইসের সিটিতে খুব সুন্দর ইমেজ পেতে পারে, তাই না। ওই জন্য বলো না যে 6 স্লাইসের থেকে ভালো কত, 4 এর মাল্টিপল 16 স্লাইস, 32 স্লাইস, 64 স্লাইস, তারপরে আপনার ডাবল 128 স্লাইস, তাই তো। বেসিক কি হচ্ছে ডিটেক্টর অ্যারের উপর ডিপেন্ড করে, যত বেশি স্লাইস মানে কি একটা এক্সপোজারে ততগুলো স্লাইস তৈরি হবে, তার মানে তো স্ক্যান টাইমটা কমে যাবে আর ইমেজ রেজলিউশনটা বাড়বে বিকজ অফ দ্যাট পিক্সেল অ্যামাউন্ট। এই হচ্ছে আমার ডুয়াল সোর্স ডুয়াল এনার্জি সিটি স্ক্যান।
তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কেভি মডুলেশন। এর কেভি মডুলেশনটা কি বলি, তারপর আমি সিটির মেশিনারির উপরে যাবো, এই মেশিন কীভাবে ওটা তৈরি হয় মানে আছে ভিতরে। যাই হোক, তো কেভি মডুলেশন বা কেভি সুইচিং এর উপর শর্ট নোট পড়ে। কেভি মডুলেশন বা কেভি সুইচিং এইটাকে ইট ইজ আ প্রসেস বা ইট ইজ আ অ্যালগরিদম বা ইট ইজ আ ফেনোমেনন বা যেটা বলবে ইট ইজ আ প্রসেস in which the alternation of kV by amount of energy per projection is done for better image quality and less artifacts. Hello? The alternation of kV amount of energy per projection is done for better image quality and less artifacts and production of a good diagnostic image. Clear? So this is called kV modulation. kV modulation এভাবে হয় depend upon visible anomaly and XYZ factor. XYZ factor কাকে বলে? আমার বডি সবসময় কোন প্লেনে থাকে? Z এ। কেন? আমার বডি সবসময় Z এক্সিস হয়ে থাকে। এটা হচ্ছে তার x কোঅর্ডিনেট, এটা হচ্ছে y কোঅর্ডিনেট। এটা যদি তার আম্বালিম্বার অ্যাবডোমেন হয় তাহলে অ্যাবডোমেন আচ্ছা বেডে বলছিলেন এক্স্যাক্টলি এটাতে z কোড মনে রাখবেন সব সময় যে কোনো স্ক্যানার আমাদের যে এমআরআই স্ক্যানার হয় বা যখন এমআরআই কোড ভিতরে ফেজ এনকোডিং ডাইরেকশন ফ্রিকোয়েন্সি এনকোডিং ডাইরেকশন তখন এটা খুব ইম্পর্টেন্ট যে z অ্যাক্সিসে সব সময় আমাদের মেইন এমআরআই যদি হয় তাহলে মেইন ম্যাগনেটিক ফিল্ড b0 ওয়ার্কস অন z অ্যাক্সিস। ঠিক আছে, পরে বলবো আমি এমআরআই পড়াবো। তো আমার এই x কোঅর্ডিনেট আর y কোঅর্ডিনেট ফেজ এনকোডিং এদিকে কাজ করে, ফ্রিকোয়েন্সি এনকোডিং এদিকে কাজ করে। তো এইগুলো তো জানতে হবে, তখন কোঅর্ডিনেট অ্যাক্সিস পড়বো আমরা, কোঅর্ডিনেট অ্যাক্সিস অ্যালগরিদম, সেটা আলাদা জিনিস। তো এই যে অ্যাবডোমেন, এই অ্যাবডোমেনের প্রতিটা পার্টকে আমি x, y বলতে পারি, প্রতিটা আলাদা আলাদা কোঅর্ডিনেট আছে। এই কোঅর্ডিনেট সিস্টেম অ্যানালাইসিস একটা সফটওয়্যার হয়, প্রতিটা কোম্পানি আলাদা আলাদা, যার উপর ডিপেন্ড করে ও পিক্সেল অল্টারনেশন করে। প্রতিটা একটা ছবির মধ্যে পিক্সেল বসাবে, এই পিক্সেল কিভাবে বসাবে সেটা ডিপেন্ড করে এই কোঅর্ডিনেশনের উপর। ঠিক আছে, তুই যেটা একটা প্রোগ্রাম আছে এটা আছে, এটা অ্যাবডোমেন পেশেন্টের বলা এই তুই অ্যাবডোমেনের প্রোগ্রামে এটা প্ল্যানিং করলি, তার মানে কি ওকে এই প্রতিটা এই এক্সিসটাকে এই এক্সিস কোঅর্ডিনেটস গুলো দিয়ে দিলি যে এতটা স্ক্যান করবে। ও যখন একটা ছবি দেবে, ছবিতে একটা বক্স দেবে, বক্সে এইখানে অ্যাবডোমেন দেবে, মানে কি ও এইখানের পিক্সেলগুলোকে এখানে বসাচ্ছে, এইটাকে ওইখানে বসিয়েছে, এখানে কিছু নেই তাই এখানেও কিছু নেই, এখানে আছে তাই এখানেও আছে। এটাকে কি বলে কোঅর্ডিনেট অ্যাক্সিস মেথড। ঠিক আছে, ये तला की होती था जैसे बोलो ओवर होता है तो बॉल देने वाले की पढ़ो एप्लीकेशन पढ़ो मशीनरी पढ़ो और एप्लीकेशन पढ़ो। ठीक है।